দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছে বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, বিশেষ করে রাজনীতির ঘটে যাওয়া নেপথ্যের ঘটনার বিশ্লেষণ, পর্যবেক্ষণ আমরা তুলে ধরবার চেষ্টা করি, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজকে মূলত কথা বলতে চাই ভোটের মাঠে দল নিয়ে টানাটানি শিরোনামে। যদিও কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক হিসাব নিকাশ দৃশ্যমান হতে শুরু করেছে। এই মুহূর্তের সবথেকে প্রভাবশালী দল বিএনপি, তারা কিন্তু ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানার ক্ষেত্রে আমরা এক ধরনের তৎপরতা লক্ষ্য করছি। মোটা দাগে সামনের এইবারের এই ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকভাবে এই দল নিয়ে টানাটানির বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই, আলোচনা শুনতে চাই এবং বিশ্লেষণ করতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজিকুজ্জামান রতন, রয়েছেন সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। স্বাগত জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। স্বাগত জানাচ্ছি মারুফ আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই, শাহাদাত হোসেন সেলিম যুক্ত হবেন, চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আমরা শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। আমরা আলোচনা শিরোনাম বলছিলাম ভোটের মাঠে দল নিয়ে টানাটানি, যদিও সেই টানাটানির বিষয়ে যদি নাও বলি, অন্তত এটুকু বলতে পারি যে কিছুটা তো দৃশ্যমান হতে শুরু করছে যে আমরা যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটি নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে। মোটা দাগে ইসলামী দলগুলোর তৎপরতা আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা হলে হয়তো অনেক চিত্র পাল্টে যাবে। একটু বলবেন কিনা, আমরা দেখছি যে জামায়াত যে মিত্র দল এবার হয়তো সেটি বিরোধী দল হতে যাচ্ছে। মোটা দাগে আসলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচন সামনে রেখে একটা নতুন সমীকরণ হতে যাচ্ছে এবারের প্রেক্ষাপট। আপনারা কি মনে করছেন এই জোটের বিষয়টা নিয়ে যদি বলেন বিশেষ করে? ধন্যবাদ। নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত একটা কৌতূহল উদ্দীপক বিষয়। কৌতূহল যারা পর্যবেক্ষণ করে তাদের জন্য, কৌতূহল জনগণ যারা ভোট দেন তাদের জন্য, কিন্তু হিসাব নিকাশ হচ্ছে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা নির্বাচনকে একটা ব্যবসার বিনিয়োগ মনে করে, যে কত টাকা বিনিয়োগ করে কত মুনাফা আনবেন তিনি এই নির্বাচনী রাজনীতি থেকে, কত টাকা খরচ করে নমিনেশন নেবেন, কত টাকা খরচ করে নির্বাচন করবেন, মানুষের ভোট কেনাবেচা করবেন এবং ভোট কেনাবেচা করার পরে 5 বছরের সম্পদ কতগুণ বাড়াবেন। ফলে একজনের জন্য যেটা হিসাব, আরেকজনের জন্য সেটা কৌতূহল এবং বেশিরভাগ মানুষের কাছে সেটা অবসাদ। ফলে এর ফলাফলটা আমরা এর আগেও দেখেছি, হয়তোবা এবারও তার খুব বেশি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হবে না। আপনারা যেটা বললেন যে দল নিয়ে দলাদলি হচ্ছে, টানাটানি হচ্ছে, দল নিয়ে টানাটানি হচ্ছে, কিন্তু যে মানুষটার ভোট নেব সেই মানুষটার ব্যাপারে কোনো ভাবনা কি আছে? এখন আমার ধানের ভরা রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে তারা বক্তব্যের মধ্যে আছে, কিন্তু ভূমিকার মধ্যে কি আছে? যেমন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখছি যে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার বিপুল আন্দোলন এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় এলো। জনগণের আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল একটা সুস্থ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ। 2, তার জীবনটা যেন স্বস্তিতে থাকে। 3, তার সন্তানের জন্য ভবিষ্যৎটা নিরাপদ থাকে। চতুর্থত, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তারা যেন কখনো অপমানিত, অপদস্থ না হয় শুধু নারী হবার কারণে। আর এই বাংলাদেশটা গড়ে উঠেছিল সকল মানুষের একটা বাসযোগ্য ভূমি হবে বলে, শোষণের ক্ষেত্র হবে না, যে কারণে ব্রিটিশ তাড়ানো হয়েছিল, পাকিস্তান তাড়ানো হয়েছিল। সেই বাংলাদেশে যেন কখনো সাম্প্রদায়িক বাতাবরণ না থাকে, সংখ্যালঘু বলে কেউ যেন সংখ্যালঘু বলে কেউ যেন আতঙ্কিত না হন, আদিবাসী বলে কেউ যেন প্রতি মুহূর্তে আতঙ্কিত না হন, কখনো আত্মপরিচয়, কখনো বা আত্মসম্মান, এই দুটো নিয়ে। তাহলে এগুলো সব কিছু হওয়ার কথা ছিল। 6 মাস তো আমি অর্থনৈতিক অনেক কিছু হয়তো চেঞ্জ করতে পারতাম না, আমরা হয়তো পারতাম না মেট্রো রেলে যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটা উচ্ছেদ করতে, আমরা পারতাম না হয়তো মেট্রো রেলের ভাড়া কমাতে, কিন্তু এটুকু তো পারতাম চালের বাজারে চালবাজি হয় সেটাকে অন্তত নিয়ন্ত্রণ করতে। তেলের বাজারে যে এই ধরনের কত ধরনের স্টেক হোল্ডার আছে যাদের নাম অনেকে জানে অনেকে জানে না, কেন তেলের বাজারটা এরকম অস্থির করে একদম পরিকল্পিতভাবে জনগণের পকেট কাটা হয়, সেগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না? আমাদের ক্ষমতায় যারা আছেন তারা কিন্তু নিজ নিজ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা অনেক দক্ষতা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, কিন্তু আবারও এটা প্রমাণ করলাম কি আমরা 6 মাসে, যে ব্যক্তিগতভাবে যত সৎ হই না কেন, ব্যক্তিগতভাবে যত দক্ষ হই না কেন, যদি সিস্টেমটাকে একই রাখি তাহলে কিন্তু আমরা কিছু করতে পারি না। সেইরকম পরিস্থিতি যদি নির্বাচনটা আসে, সিস্টেমটা যদি আগের মতোই থাকে, নির্বাচন যদি হয় আর দলাদলি যদি হয়, ভোটের বাক্স ভর্তি করার জন্য দলাদলি হয়,
তাহলে কিন্তু ফলাফল শেষে ওই একই রকম দাঁড়াবে। আপনি বললেন যে কে প্রধান বিরোধী দল হবে, আসলে আমরা দেখছি যে সবাই হচ্ছে জনগণের বিরোধী দল হয়ে যায়, মানে জনস্বার্থের বিরোধিতা করার জন্য সবাই এককাট্টা হয়ে যায়, কিন্তু জনগণের স্বার্থের পক্ষে দাঁড়ায় যারা, তাদেরকে আবার তাচ্ছিল্য করে, ওরা তো ভোট পায় না, ওদের তো টাকা পয়সা নাই, ওদের তো সেই রকম ক্যান্ডিডেট নাই, ছোট দল। ফলে একদিকে ছোট লোক বলে গালি দেওয়া, একদিকে ছোট দল বলে তাচ্ছিল্য করা, কিন্তু ক্ষমতায় গিয়ে ওই ছোট ছোট কাজ, চুরি করার কাজটা কিন্তু ঠিকই করে। ফলে এগুলো নিয়ে একটা ব্যাপক আলোচনা হওয়া দরকার, একটা আত্মমর্যাদার জায়গায় যেন আমরা আসতে পারি, যে আমরা যে নির্বাচন আসবে ভোটটা কাকে দেব, ভোট দেবেন কাকে। আচ্ছা, আমার এই জায়গাটা আমাদের একটু বারবার আসা একটা দরকার। প্রশ্ন রতন ভাই আপনার কাছে, যে আমরা তো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এবার, আমরা দেখেছি এটা তো আসলে সম্মিলিত আন্দোলন ছিল, এটা তো শুধুমাত্র কোনো একটি পক্ষের আন্দোলন ছিল না, সেখান থেকে একটা বৈষম্যহীন বাংলাদেশ বলি, সুশাসন, সামাজিক ন্যায় বিচার, সেই আকাঙ্ক্ষাটা, একটা কল্যাণমুখী দেশ যেন হয় সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু কোথাও যেন একটা আমরা ছন্দপতন দেখতে পাচ্ছি, যত দিন যাচ্ছে ক্রমশ মনে হচ্ছে সরকারের দিক থেকেও এক ধরনের একটু ঢিলে ঢালা ভাব, অথবা একটা দল মনে করছেন তারা হয়তো ক্ষমতায় চলে এসেছেন, এরকম কথাবার্তা আমরা যখন আলোচনার টেবিলে শুনতে পাই। ইভেন আমরা দেখলাম নাগরিক কমিটির গতকালকে, আমার এই শোতেও এসেছিলেন নাগরিক কমিটির মুখপাত্র সায়ন্তী, গতকালকে একটা চমৎকার কথা বললেন যে আমরা আসলে ছাত্রদের দিক থেকেও এই অভিযোগটা ওঠে যে এরকম কি হলো যে আমরা সংস্কার করতে গিয়ে বা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে কোনো একটি দলকে পুনর্বাসন করছি, এই প্রশ্ন, বা কোনো একটি দলকে আমরা রাতারাতি নির্বাচন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিলাম, তাহলে কি আমরা আদৌ কি সিস্টেম বদল, যেটি বললেন যে সিস্টেম সৎ না হলে তো আমার দেশ আগের মতোই চলবে, সেই দেশের তো বদলাবে না, সেই জায়গাটা নিয়ে আপনার ভাবনা যদি বলেন, যে আমরা কি আসলে একটা দল পুনর্বাসিত হলো, নাকি তারা আবার ক্ষমতায় আসলেন রাতারাতি, তাদের এই অভিযোগগুলো ছাত্রদের দিক থেকে উঠছে, তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করে দেওয়া, তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাওয়া, দ্রুত নির্বাচন দাবি করা, এটা ছাত্রদের দিক থেকে অভিযোগটা, সেটাকেই বা কীভাবে বলবেন? না, ছাত্রদের দিক থেকে যে বিষয়টা দেখুন, আমাদের দেশে এই যাবৎকাল যত আন্দোলন বলুন, আচ্ছা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সামনের কাতারে কারা ছিল? ক্ষুদিরাম কি ছিলেন? ছাত্রই তো ছিলেন, ছাত্র। তাহলে সেই সময় বড় বড় আন্দোলনগুলো তো ছাত্র আন্দোলনই, তাই না? এমনকি পাকিস্তান হওয়ার পর ভাষা আন্দোলন যে 52 থেকে শুরু করে সবগুলো ছাত্রদেরই আন্দোলন, 69 গণ অভ্যুত্থানের আসাদরা তো ছাত্রই ছিলেন, তাই না? মনে করেন কি সব আন্দোলনই আসলে ব্যর্থ হয়েছে? না, আমি বলি যে প্রথমে এটা ধরে নেই যে প্রত্যেকটা আন্দোলনের সামনের কাতারে যুব সমাজের উপরেই মানুষ ভরসা করে বলে তো যুবকরা জনগণের প্রতিনিধি হিসেবে সামনে চলে যায়, এই তো। ফলে ছাত্রদের আলাদা করে ক্রেডিট নেওয়ার কিছু নাই, ছাত্ররা একটা রেসপন্সিবিলিটি পালন করে, প্রতিটা আন্দোলনে ছাত্ররা এই দায়িত্বটা পালন করেছে। এই জন্য ছাত্রদেরকে মানুষ গভীর শ্রদ্ধায় থাকে, স্নেহের চোখে দেখে, কোথাও যখন কোনো আশার আলো দেখে না তখন মানুষ মনে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি কিছু বলবে না। ফলে আমার এবারের যেটা আমার মনে হলো, একদিন আমিও তো ছাত্র আন্দোলনের নেতা ছিলাম, 90 গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমরা এরকম বলি নাই কখনো, আমাদের এরকম আসে নাই ছাত্ররা আন্দোলন করে এর সাথে হটিয়েছে, মানে আমরা আমাদের নেতৃত্বে সব হতে হবে। এই যে নেতৃত্ব এবং কর্তৃত্বের মানসিকতাটা কেমন করে মাথার মধ্যে গেঁথে গেল, তার ফলেই দেখুন যে ফ্যাসিস্ট পতন হলো, ফ্যাসিস্ট মানসিকতার জন্ম হলো। লিঞ্চিংটা কি একটা ফ্যাসিস্ট মানসিকতা না? মব যে বলবো যে মব কালচার যেটা তৈরি হয়ে গেল, যেটাকে মব ভায়োলেন্স, অনেকে বলছে মব জাস্টিস, মবটা আসলে জাস্টিস করে না, মব ভায়োলেন্ট করে। তো যে মব ভায়োলেন্সটা, এটা কিন্তু একটা ফ্যাসিস্ট মানসিকতার বহিঃপ্রকাশ না? এই জায়গাগুলোতে ছাত্রদের মনোযোগটা দেওয়া দরকার। এক আর একটা যে বিষয়টা আমরা একটু বলতে চাই, সব সময় দেখুন সব আন্দোলনে যদি আন্দোলনকারী জনগণ তারা সচেতন এবং সংগঠিত না থাকে, তাহলে আন্দোলনের ফলাফলটা সবসময় কিন্তু সুবিধাবাদীদের হাতেই চলে যায়। এটা আপনি একদম শুরু থেকে যদি দেখেন, কৃষকরা আন্দোলন করেছে, কৃষক বিদ্রোহ করেছে, ক্ষমতায় এসেছিল কারা? বুর্জুয়ারা। ফরাসি বিপ্লবে কৃষকরা আন্দোলন করলো, ক্ষমতায় এলো বুর্জুয়ারা। আচ্ছা, শ্রমজীবী মানুষ লড়াই করে, ক্ষমতায় যায় কারা? বুর্জুয়ারা। ফলে যতক্ষণ পর্যন্ত কৃষকদের সংগঠন এবং শ্রমিকদের সংগঠনটা গড়ে না উঠছে, ততদিন ছাত্ররা বারবার এগিয়ে যাবে, কিন্তু ছাত্রদের এই বিজয়টা হাতছাড়া হয়ে যাবে। এই সুবিধাভোগী গোষ্ঠী সেটার সুফলটা নিয়ে নেবে। আমরা যদি বিবেচনা রাখি যে কৃষক শ্রমিকদের স্বার্থটাকে বাদ দিয়ে শুধুমাত্র যদি উপরে কাঠামোর আমরা নাড়াচাড়া করি, ভোটটা কেমন হবে, ক্ষমতায় কে থাকবে, আমাদের উপরের কাঠামোগত মানে ভিত্তিটাকে একই রেখে কাঠামোর উপরের অংশটা যদি সংস্কার করতে চাই, তাহলে কিন্তু বারবার এই হতাশাটাই আসে, যেটা আমরা স্বাধীনতার পরেও দেখেছি। এত মানুষের জীবনদান, দেশটা স্বাধীন হলো, মানুষ স্বাধীন হতে পারলো না। আমরা 90-এর অভ্যুত্থানে স্বৈরাচারকে হটালাম, কিন্তু স্বৈরাচারী কালাকানুনগুলো থেকে গেল।
ফলে এই অতীত অভিজ্ঞতা থেকে আমরা মনে করি আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা একটা পরিষ্কারভাবে বলি যে লড়াই করার ক্ষেত্রে একটা ন্যায্যতা থাকে, যে আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু প্রাপ্যতা পাওয়ার ক্ষেত্রে আবার একটা সামর্থ্য লাগে। সেই সামর্থ্যটা জনগণের যতদিন অর্জিত না হচ্ছে ততদিন হতাশার কোনো জায়গা নেই, ততদিন আসলে লড়াইয়েরই জায়গা, যে আগের বার লড়াই করে একটু এগিয়েছি, পরের লড়াই আরও একটু এগিয়ে যাব। যদি এইরকম হয় যে প্রবল কিছু পাওয়ার আশা থেকে আমি লড়াই করেছিলাম, তাহলে কিন্তু হতাশা গ্রাস করবে, তখন কিন্তু দায়িত্ববোধটা থাকবে না, বরঞ্চ ছাত্রদের মধ্যেই সচেতনতাবোধটা থাকা উচিত। 90-এর অভ্যুত্থানে আমরা যেমন স্বৈরাচারকে হটিয়েছিলাম, 2005-এর আন্দোলনে আমরা স্বৈরাচারকে হটিয়েছি, এরপরও যদি কেউ স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে চায় তার বিরুদ্ধেও আমরা লড়ব। এটাই না মানুষের মধ্যে একটা মানবিক বোধ এবং গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলবে। জি নিশ্চয়ই, আমরা অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইসলামী আন্দোলন। শেখ ফজলুল করিম মারুফ, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। আমরা দেখছি যে বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, তাদের জোট গঠনের অনেক সময় অন্য দলকে টানবেন, এটাই স্বাভাবিক। আবার ইসলামী দলগুলো একটু পরিস্থিতি, যদি আপনাদের দলের যদি একটু মনোভাব আমাদেরকে বলতেন, যে সব মিলে ইসলামী দলগুলো আমরা দেখছি চাঙ্গা হতে, সবগুলো ইসলামী দলের মধ্যে আমরা একটু তৎপরতা দেখতে পাচ্ছি। আপনাদের জোট বিষয়ে ভাবনার জায়গাটা যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে আমি টানাটানি হিসেবে দেখি না, বরং এই যে একজন আরেকজনের কাছে যাচ্ছে, এটা আসলে রাজনীতির যে মূল কথা, যে আর্ট অফ কম্প্রোমাইজ, এটা তো রাজনীতিকে আমরা বলি। বাংলাদেশে স্যার যেটা বললেন, একটা ফ্যাসিস্ট মনোভাব জন্ম হয়েছে বলছেন, আমি বলি যে ফ্যাসিস্ট মনোভাব সবসময় ছিল। মাইক্রো ফ্যাসিস্ট থেকে তো ম্যাক্রো ফ্যাসিস্টের জন্ম হয়। তো ফ্যাসিস্টদের কী ছিল, যে আমার দল যেটা মনে করে, আমি যেটা মনে করি সেটাই শেষ কথা, অন্য কারো কথা শুনবো না। কিন্তু আমরা গত 15 বছর একটা দীর্ঘ ফ্যাসিজমের অধীনে থাকার পরে যে নির্যাতন আমরা সহ্য করছি, তারপরে সবার মধ্যে একটা বোধ হয়ে আসছে যে আমার দল যা মনে করে, আমি যা মনে করি সেটাই শেষ কথা না, বরং অন্যান্য দলের কথাটা শুনতে হবে। সেই জায়গার থেকেই কিন্তু দেখেন এই দলগুলোর মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, যেটাকে আমি টানাটানি, সেটাকে আমি আসা যাওয়া বোঝাপড়া বলবো। যেমন ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তো একটা নির্দিষ্ট আইডিওলজি আছে। আমরা 2001 সালের আগের থেকে আমরা একটা নির্দিষ্ট রাস্তায় চলছিলাম, নির্দিষ্ট পন্থায় চলছিলাম, দুই জোটের বাইরে চলছিলাম। বিএনপির সাথে আমাদের আগে অনেক আলোচনা হয়েছে, কিন্তু বিএনপির জোটে আমরা কখনো যাইনি। এবার বিএনপি মহাসচিব আমাদের অফিসে আসলেন, দীর্ঘ আলোচনা হইল, সেখানে 10টা দফা নিয়ে আলোচনা হয়েছে, 10টা দফা সিদ্ধান্ত হয়েছে। এখানে দেখবেন যে অন্তত 5টা দফা আমরা অনেক তর্ক করে আমরা রাখতে পারছি, আবার তারা 5টা দফা রাখতে পারছে। এর মানে কি, আমি কিন্তু 5টা জায়গায় ছাড় দিছি, বিএনপি 5টা জায়গায় ছাড় দিছে। এখন এই যে রাজনীতির মধ্যে যে আসা যাওয়া, বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, এটাকে টানাটানি মানে নেতিবাচক অর্থে না বলে যদি আমরা ইতিবাচক অর্থে বলি, তাহলে মনে হয় রাজনৈতিক দলগুলোর জন্য একটু ভালো হয়। স্যার অনেকগুলো কথাই বললেন। দেখেন নির্বাচন তো বাংলাদেশে যেটা হয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতি সুষ্ঠুভাবে গড়ে ওঠে নাই, আক্ষেপ তো আমাদের আছেই। এখন এই যে দলের মধ্যে আসা যাওয়া, এটা শুধু দল না, মানুষও, কারণ প্রত্যেকটা দলই তো একগুচ্ছ মানুষের, একদল মানুষের ধারণাকে, মতামতকে তারা ক্যারি করে। তো ফলে যখন দলগুলোর মধ্যে বোঝাপড়া হয়, তখন সেটা এক ধরনের মানুষের মধ্যেই সেটা বোঝাপড়াটা হয়। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ যে সাংস্কৃতিক অবস্থান ছিল, রেশারেশি, সেখান থেকে উঠে আসতে সময় লাগবে। একটা সংস্কৃতি তো 1 প্রজন্ম 2 প্রজন্ম লেগে যায় শুদ্ধ হইতে। বাংলাদেশে এই সরকার যা করছে, তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করি না, তাদের দক্ষতা, জায়গাটা তারা যার জায়গায় তারা পরীক্ষিত, কিন্তু রাজনীতির এই জটিলতায় তারা পড়ে হয়তো তারা সম্পূর্ণ সাফল্য দেখাতে পারছেন না, সেজন্য হয়তো একটু সময় লাগছে। আর আমি কিছুদিন আগে ছাত্র সংগঠনে ছিলাম, আমি ছাত্রদের ক্রেডিট দিব, এবং একটা জায়গায় আমি খুব একটু দ্বিমত করতে চাই, যে স্যাররা আন্দোলন করেছেন, 71 করেছেন, 90 করেছেন, করার পরে বিদ্যমান যে রাজনৈতিক শক্তিগুলো ছিল, তাদের কাছে যখন আবার দেশ গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কিন্তু দেশকে আবার সেই আগের পাকিয়ে নিয়ে গেছে। সেখান থেকে ছাত্রদেরই দায়িত্ব নেওয়া উচিত, কারণ দেখেন আমাদের রাজনৈতিক সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কিন্তু একমাত্র ছাত্ররাই বিদ্যমান সিস্টেমের অংশীদার না, তারা নতুন একটা আইডিয়া নিয়ে আসতেছে। তারাই যদি ক্ষমতার অংশীদার হতে চায়, জি, তাহলেই মনে হয় ভালো করবে। নিশ্চয়ই, আমরা আপনার কাছে আবারও আসবো। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে আসলে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা কথা বলছি ভোটের মাঠে দল নিয়ে টানাটানি। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে 2 জন রয়েছেন, আরও একজন অতিথি বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন, শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আমরা আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি ভোটের মাঠে দল নিয়ে টানাটানি এই শিরোনামে, এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জন অতিথি স্টুডিওতে হাজির হয়েছেন, যেটি বিরতির আগে বলছিলাম, দেরিতে হলেও আমরা পেয়েছি। শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। স্বাগত জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম আপনাকে। আমরা রাজিকুজ্জামান রতন রয়েছেন, সহসাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। স্বাগত জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইসলামী আন্দোলন।
আন্দোলন। স্বাগত জানাচ্ছি আমরা। শাহাদাত হোসেন সেলিম, আপনার কাছে শুরুতে আসতে চাই, আপনাকে যেহেতু আমরা একটু দেরিতে পেলাম। আজকে আমরা ভোটের মাঠে দল নিয়ে টানাটানির কথা বললেও আমরা সমসাময়িক দেখতে পাচ্ছি যে এক ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ বা তৎপরতা শুরু হয়েছে, যেহেতু ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানার ক্ষেত্রে আমরা দেখছি যে বিএনপির এক ধরনের তৎপরতা রয়েছে। সেখানে জামাত চেষ্টা করছে একটি আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে সেই জায়গাটাই। সেক্ষেত্রে আপনাদের দলের অবস্থান এবং এই যে ভোটের মাঠের সব মিলিয়ে যে জোট এবং ভোটের যে বিষয়টি, জোট গঠনের বিষয়টি, সেটিকে আসলে কিভাবে দেখছেন এবং আপনাদের দলের অবস্থান নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যখন আপনার হাসিনা বিরোধী আন্দোলনে ছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের যে প্রিন্সিপাল এনিমি শেখ হাসিনা, তাকে তাড়ানোর জন্য ডান বা মধ্য প্রত্যেককে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগে আমরা স্বৈরাচার মুক্ত করি। স্বৈরাচার মুক্ত করার পরে পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে আমরা জোট করব, ভোট করব ইত্যাদি। এছাড়া আমরা যারা আপনার বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, আমাদের সাথে একটা কমিটমেন্ট ছিল বিএনপির, অথবা বিএনপির একটা খোলা কমিটমেন্ট সকল রাজনৈতিক দলের প্রতি ছিল যে রাজনৈতিক দলগুলো এই অপশক্তির বিরুদ্ধে মাঠে লড়াই করে বিজয়ী হবেন, বিজয়ী হলে পরে তারপরে তাদেরকে সাথে নিয়ে নির্বাচন এবং তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন, এই ধরনের একটা কথা বলেছেন। এবং বিএনপি এখন পর্যন্ত সেই কথার মধ্যে আছেন যে আপনার আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায় এবং আপনার জোটবদ্ধভাবেই সরকার পরিচালনা করতে চায়, এই ধরনের একটা বক্তব্য আছে। তো এর মধ্যে আমরা দেখলাম যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে রাজনীতির অঙ্গনে কিছুটা পট পরিবর্তন হয়েছে, কিছুটা আপনার মিত্র শত্রুতে রূপান্তরিত হচ্ছে, আবার শত্রু মিত্রতেও রূপান্তরিত হচ্ছে বা হতে যাচ্ছে। এখন বিএনপি স্বাভাবিকভাবে চাইবে যে তার মিত্র শক্তিগুলোকে ধরে রেখে নতুন মিত্র বাড়ানোর জন্য। ভোটের রাজনীতিতে যদিও আমরা যারা ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো আমরা খুব বেশি হয়তো ম্যাটার করি না, কিন্তু আপনার তারপরও বিভিন্ন আসনে বিভিন্ন জায়গায় অথবা জাতীয়ভাবে আমরা বক্তব্য বিবৃতি এবং আমাদের রাজনৈতিক অবস্থানের কারণে আমরা মনে করি যে একটা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করাটাই শ্রেয়। আর উপমহাদেশের মধ্যে যদি আমরা বলি, পাকিস্তান বলেন, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন ইত্যাদি ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ জোটবদ্ধভাবেই নির্বাচন করার একটা প্রবণতা কিন্তু আমাদের উপমহাদেশের মধ্যে আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ভারতে প্রায় 32 বছর পর্যন্ত আপনার বামফ্রন্ট কিন্তু একটা জোটবদ্ধ মানে সরকার পরিচালনার একটা উৎকৃষ্ট উদাহরণ। এরপরে পরবর্তীকালে দেখেন গত সংসদ নির্বাচনেও ভারতে আপনার ইন্ডিয়া ভার্সেস বিজেপি সহ তার মিত্র দলগুলো মানে আঞ্চলিক দলগুলোকে সাথে নিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে আসন রফা দফা করে নির্বাচন করেছেন। আমাদের দেশে এটা হতে পারে, এটা অতীত হয়েছে, মানে 91 সনে হয়েছে, 91 সনের পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো অনেকটা জোটবদ্ধ হয়েছে। সুতরাং এখানে জোটবদ্ধ নির্বাচনের একটা প্রচেষ্টা তো বৃহৎ রাজনৈতিক দল যারা ক্ষমতা প্রত্যাশী তাদের মধ্যে হতে পারে। এবং জামাতে ইসলামী ও ধরেন যদি চিন্তা করে, আমরা অতীতও দেখেছি যে মানে বাম দলগুলো এক হয়ে একটা নির্বাচন করার প্রবণতা তারা সবসময় চিন্তা করতো, ইসলামিক দলগুলো চিন্তা করতো, কিন্তু ইসলামিক দলগুলো কখনো এই সিদ্ধান্তটাকে বাস্তবে রূপায়ণ করতে পারে নাই, কারণ তাদের আপনার মত এবং পথের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে এবং সীমাহীন পার্থক্য আছে। বাম দলগুলো কখনো ঐক্যবদ্ধ হয়, আবার কখনো বিভিন্ন প্রশ্নে আবার ভেঙে যায়। তারপরেও কিছু কিছু বাম দল আছে দীর্ঘদিন যাবৎ একসাথে তারা পথ চলার চেষ্টা করছে। তো এখানে আপনার যে এটা কতটা সফলতা হবে বা কতটা ব্যর্থতার মধ্যে হবে সেটা সময় বলে দেবে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে ধরেন ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি আপনার অনেকটা যদি তাদের মধ্যে নৈকট্য থাকতো, তাইলে অন্তত প্রায় তো 40-50টার মতো ইসলামিক রাজনৈতিক দল মানে বিভিন্নভাবে আছে, তাদের মধ্যে ইমান আকিদা নিয়ে, তাদের মধ্যে আপনারা হাদিস কোরআন নিয়ে, তাদের মধ্যে রাষ্ট্র পরিচালনা নিয়ে অনেক বিভক্তি আছে, বৃহৎ বিভক্তি আছে, সেখানে এক হওয়ার কোনো রকমের সম্ভাবনা নাই। তবে আমরা যেটা চাই সেটা হলো যে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, আমরা অন্তত একটা ন্যূনতম একটা মানে কর্মসূচির ভিত্তিতে আমরা একটা ঐক্যবদ্ধ হতে পারি কিনা এবং আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি কিনা, এটা আমাদের মধ্যে একটা, কারণ দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, দেশের যে প্রশাসনিক অবস্থা, দেশের যে রাজনৈতিক অবস্থা এবং দেশের যে ভঙ্গুর অর্থনীতি, দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদিটাকে মোকাবিলা করতে হলে ঐক্যবদ্ধভাবে একটা সরকার গঠন করা দরকার। অন্তত কিছুদিনের জন্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমার মনে হয় যে আপনার রাষ্ট্র পরিচালনা করতে ভবিষ্যৎ যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে তাদের জন্য অনেকটা সহজ হবে, এটা আমরা মনে করি। জি, অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। আমরা রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, একটু জানতে চাইবো যে আমরা মতাদর্শিক কারণে, দূরত্বের কারণে দেখা যায় যে কথাগুলো বলছিলেন অনেক সময় ইসলামী দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতা হয়ে ওঠে না, আবার এবার একটু ভিন্ন পরিস্থিতি, ছাত্রদের একটি নতুন দল গঠনের যে প্রয়াস চলছে
সেটি যদি আবার তাদের যেহেতু জামাতের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে, সেটা একটা ভোটের হিসাব নিকাশে কি ধরনের প্রভাব ফেলতে পারে মনে করেন? দুটো জিনিস একটু, যদি এটা অনেক আগাম কথা হচ্ছে আমাদের আলোচনা করে দিচ্ছে যে মারুফ ভাই একটা কথা বলেছেন না খুব চমৎকার, যে ডেমোক্রেসিটি কি, যে ডেমোক্রেসির দুটো দিক থাকে, একটা ফিলোসফিক্যাল দিক থাকে, একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস থাকে। ফিলোসফিক্যাল দিকটা হচ্ছে যে এটা হচ্ছে ফিলোসফিটা হচ্ছে টলারেন্সের একটা ফিলোসফি, যে আমি একটা বিরুদ্ধ মতকেও সহ্য করতে পারি, বিরুদ্ধ মতকে যুক্তি দিয়ে আমি খণ্ডন করতে পারি, বিরোধী মতের সঙ্গে বিরোধিতা করেও আমি আমার মতটাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে পারি। হ্যাঁ, এটাকে ফিলোসফিক্যাল টলারেন্স যদি বলি। আর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা কি? প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে এটার মধ্যে আর্ট অফ কম্প্রোমাইজ, যে কতটুকু ছেড়ে কতটুকু ধরে একসঙ্গে চলা যায়। হ্যাঁ, এক্ষেত্রে কখনো কখনো মূলনীতিগত বিষয়ে দ্বিমত না থাকলে অন্যান্য বিষয়গুলো নিয়ে হয়তো কিছুটা দ্বিমত সত্ত্বেও পথ চলা যায়। সেই ক্ষেত্রে ইসলামী দলগুলোর সঙ্গে কিন্তু বিতর্ক করাটা খুবই রিস্কি। মানে যে কোনো সময় কিন্তু মুরতাদ আখ্যা পেয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। রাজনীতি যেহেতু তর্ক বিতর্কের জায়গা, ধর্ম হচ্ছে মানুষের এত বড় একটা ব্যক্তিগত বিশ্বাস এবং এতখানি আবেগের জায়গা এখানে, যে কোনো সময় এইখানে আবেগের জায়গায় কিন্তু আঘাত লাগতে পারে। আহত হলেই সেটা কিন্তু ভয়াবহ প্রতিক্রিয়া হয়েছে। এই জন্য তাদের সঙ্গে হয় কি, আর্ট অফ কম্প্রোমাইজের জায়গায় কতটুকু আর্ট করে কতটুকু কম্প্রোমাইজ করবে এই নিয়ে কিন্তু প্রচণ্ড দ্বিধা থাকে। আবার বামপন্থী দলগুলোর মধ্যে যেমন বিতর্ক করাটা খুব সহজ, এই জন্য এখানে বিতর্কটা থাকে অনেক বেশি, উন্মুক্ত থাকে। হ্যাঁ, বিতর্কটা উন্মুক্ত থাকে। তা এখন রাজনীতিতে যখন আসি তখন সামনে একটা লক্ষ্য থাকে। যেমন যখন সামনে একটা ফ্যাসিস্ট সরকার ছিল তখন কিন্তু একটা সাধারণ ঐক্য তৈরি হয়েছিল যে প্রথমে এই এই জন্য কিন্তু প্রায় সবাই এক জায়গায় এসেছিল। কিন্তু এখন যখন ফ্যাসিস্ট সরকার নেই, পরবর্তী কোর্স অফ অ্যাকশনটা কীভাবে আমরা ঠিক করব, তখন কিন্তু আবার অনেক বিতর্ক সামনে চলে আসছে। এই কারণে এখানে কি সামনে লক্ষ্যটা হবে নির্বাচনী বিজয় অর্জন করার লক্ষ্যে ঐক্য হবে, নাকি জনগণের স্বার্থটাকে রক্ষা করার জন্য ঐক্য হবে, নাকি আমি ব্যবসা বাণিজ্যটাকে আর একটু উন্মুক্ত উদার করার জন্য এখানে ঐক্য হবে? ফলে ঐক্যের লক্ষ্যটা কী হবে এই নিয়ে কিন্তু বিতর্কটা চলবে। কিন্তু এই বিতর্কটা করাটা সব সময় আমাদের দেশে সহজ হয়ে ওঠে না। এইখানে দেখুন, কখনো কখনো এমন একটা আওয়ামী লীগের বিরোধিতা করলে সে মুক্তিযুদ্ধ বিরোধী, আর যদি আমরা জামাতের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলি তাহলে সাথে সাথে নাস্তিক আখ্যা পেয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। নিশ্চয়ই, বা ইসলামী দলগুলোর যদি কোনো একটা ভূমিকাকে নিয়ে আমরা কথা বলি সাথে সাথে নাস্তিক বলে ফেলে, মানে সবচেয়ে সহজ পথে আক্রমণ করার একটা জায়গা থাকে। এই জন্য হয় কি, এই জায়গায় মানুষ খুবই খুবই সতর্ক থেকে পা ফেলে। আচ্ছা, খুব সতর্কতার মধ্যে কি বন্ধুত্ব হয়? নিশ্চয়ই না, হয় না বলে কিন্তু মাঝে মাঝে এখানে ফাটলটা দেখা দেয়। এখন নতুন যে দলের কথা আপনারা বলছেন, ছাত্রদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তারা যে লড়াইটা করেছে, লড়াইয়ের ফলটা তারা তাদের হাতে রাখবেন, এই জায়গা থেকে তারা দল করতে চাইলে তাহলে তাদের কিন্তু পরীক্ষার মধ্যে পড়তে হবে। আন্দোলন করার জন্য মানুষকে আন্দোলিত করা যায়, কিন্তু দীর্ঘদিন ধরে মানুষকে আন্দোলনের পথে রাখতে গেলে একটু ধৈর্য লাগে, একটু দম লাগে। আমরা তো দেখলাম যে নাহিদ হোসেন এবং আজকে যে উপদেষ্টাদের সংবাদগুলো দেখেছেন যে দুজন তারা সরে আসবেন ফেব্রুয়ারি নাগাদ। পরে আবার আরেকটা ইয়েতে তিনি বলেছেন যে এখনো সেই কথাটা তারা পরিষ্কার করে বলেননি, এবং যদি কখনো প্রয়োজন হয় তখন তারা নিজেরাই বলবেন, হয়তো প্রচার মাধ্যমে এই কথাটা ঠিক মতো উপস্থাপিত হয়নি এরকম। তার মানে এখানেও দেখুন একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করি কখনো কখনো এই কনফিউশনটা কি মানে রাজনৈতিক ক্ষেত্রে একটা উত্তেজনা তৈরি করে রাখার জন্যই পরিকল্পিত কনফিউশন, এগুলো কিন্তু অনেক সময় হতে পারে। যেমন অনেকে বলে না যে সংস্কারের জন্য সময় লাগবে, আবার অনেকে বলছে সংস্কারের জন্য সময় লাগবে না, দল গোছানোর জন্য সময় লাগবে, এটা একটু আমাদের ভাবতে হবে। এরকম নানা ধরনের কনফিউশন কিন্তু থাকে এখানে। জি, নিশ্চয়ই রাজুর জন্য নতুন অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। আমরা শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইসলামী আন্দোলন, আপনার কাছে যেটি জানতে চাই, আমরা ইসলামী দলের অবস্থান জোটের বিষয়ে আপনি বলছিলেন বিরতির আগে, একটু আমরা যদি বলি যে সব মিলিয়ে ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত একটা নির্বাচনের কথা বারবারই বিএনপি বলছেন যে ন্যূনতম সংস্কার শেষ করে, সেখানে ইসলামী দলের পক্ষ থেকে আপনারা কি মনে করেন যে একটা নির্বাচন হয়ে গেলেই আমরা কি আসলে যে আকাঙ্ক্ষা যে পরিবর্তন কতটা আমরা আসলে দেখতে পাবো? একটু সময় দিয়েন, কয়েকটা বিষয় বলি। আসলে ইসলামী দলগুলোর মধ্যে ইসলাম, ঈমান, আকীদা নিয়ে আদতে কোনো পার্থক্য নাই, বিভেদ নাই। আপনি বাংলাদেশে একটা উদাহরণ দিতে পারবেন না, আমি একেবারে অন ইয়ার বলছি না, কিন্তু প্রচুর আপনাদের এক দল আরেক দলের সাথে আমরা যদি চরমনায়ের ইতিহাস দেখি, ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠনগুলো পরস্পর মারামারি করেছে, এটা হয় নাই। এখন বলবেন কি যে আপনারা তো ছোট ছোট ক্লিপ দেখছি যেখানে একজন আর একজনের বিরুদ্ধে খুব মারাত্মকভাবে আঘাত করে কথা বলছে। আমি বলি দেখেন, ওয়াইজরা যারা ওয়াজ করেন তারা
90 মিনিট 100 মিনিট ওয়াজ করেন, তার মধ্যে 95 মিনিট বা 96 মিনিট তার ঐক্যের কথা বলেন, 2-1 মিনিট 3-4 মিনিট তার একটা কথা বলেন যেটা অন্যের থেকে তার পার্থক্য জায়গাটা কি। ইসলামের মধ্যে অনেকগুলো স্কুল অফ থট আছে, আমি একটাতে বিলং করি, আরেকজন একটা বিলং করে, সেই পার্থক্য জায়গাটা বোঝাইতে গিয়ে এক একজনের উপস্থাপনা এক একটা রকম হয়, সেটাকে ভিত্তি করে আসলে অনেকগুলো বেশি বিভেদ দেখানো হয়। আদতে কোনো বিভেদ ইসলাম দলগুলোর মধ্যে নাই। দ্বিতীয় কথা যেটা বলবো যে ইসলামী দলগুলোর মধ্যে যে ঐক্য হয় না কেন, নির্বাচনী ঐক্য, দেখেন রাজনীতিতে আমাদের পদ্ধতি কি হবে সেটা নিয়ে দ্বিমত ছিল। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় মনে করেছে যে আমরা দুই জোট মহাজোটের বাইরে গিয়ে দলকে শক্তিশালী করি, জামাত ইসলাম মনে করেছে যে বিএনপির সাথে জোট করি। তো এইটা নিয়ে মতপার্থক্য ছিল, এই জন্য একমত হওয়া যায় না নির্বাচনী ক্ষেত্রে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন মনে হচ্ছে, নির্বাচন আমরা একমত হতে চাচ্ছি। ইসলামী দলগুলোর সাথে তর্ক করলে সেখানে নাস্তিক হওয়ার আশঙ্কা নাই, কারণ দেখেন একটা হলো ইসলামের আকীদা, কিন্তু আপনারা তো তাকে অপোজিশন মনেই করেন যে ওনারা এটা আপনি আমরা বলে সবাইকে জেনারেলাইজ করে দিয়ে না, আমরা বলতে আমি বুঝাচ্ছি যারা মনে করেন একটু যদি সময় দেন চর্চা করেন যে একটা বিষয় হলো যে ইসলামের আকীদা বিশ্বাস নিয়ে কথা বলা, সেটা নিয়ে নাস্তিকতা প্রশ্ন আসবে। কিন্তু ইসলামী রাজনীতি বা ইসলামপন্থী বলতে আসলে কি বোঝায়? ইসলামপন্থী বলতে বোঝায় আমরা রাষ্ট্র কি করে চলবে সেখানে ইসলামের নীতিটা যেন বাস্তবায়িত হয়। সেখানে যদি মতবিরোধ হয় তাহলে নাস্তিক বলার কোনো কারণ নাই। আমি তো স্যারকে কখন নাস্তিক বলছি না, কারণ সে তো ইসলামপন্থী না, তারপর কিন্তু নাস্তিকতার প্রশ্ন আসছে না। ফলে রাজনৈতিক পথ পদ্ধতি কী হবে সেটা নিয়ে বিতর্ক করলে আসলে নাস্তিক বলা হয় না। এটা দুই একজন হয়তো বলে, সেটা কিন্তু সবার জেনারেলাইজ করে দিয়ে না। আর শেষ যেটা বলবো যে ছাত্রদের দল, ছাত্রকে প্রশ্ন করছিলেন, আমি খুবই তো স্বাগত জানাই, কারণ বাংলাদেশের নতুন রক্ত আসার, সিস্টেমের বাইরে দল আসা খুব জরুরি। আর নির্বাচনের ক্ষেত্রে এটা আগেও একটা আপনি আলোচনা করছিলেন, আমরা খুব পরিষ্কার করে বলি যে যেন তেন সংস্কার করে নির্বাচন দিয়ে দিলে যেই লাভ সেই কদুই হবে, বরং একটু সময় নিয়ে সংস্কারটা আক্ষরিক অর্থে সংস্কার হওয়া। এখন সংস্কার দুই রকম হয়, একটা হলো আইন কানুন দিয়ে সংস্কার করা, আর একটা হলো আমাদের মনোজগতে সংস্কার হওয়া, সংস্কৃতিগত সংস্কার হওয়া। সেটা হয়তো সময় লাগবে, কিন্তু আইন কানুন করে সিস্টেমেটিক সংস্কার করে দেওয়া যায় সেটা আর না হলে এই রক্তগুলো বৃথা যাবে। আমি শ্রদ্ধা রেখে বাংলাদেশের রাজনীতি করছেন, আগে যারা ক্ষমতা ছিলেন সবাই শ্রদ্ধা রেখেই বলি, তারা বারংবার বাংলাদেশের রক্তের সাথে বেইমানি শব্দটা বলবো না, আশাহত করেছেন। সে আশাহত যাতে না হয় সেজন্য সংস্কার হয়েই যাওয়া উচিত। আবার এটাও খেয়াল রাখা দরকার, এটা করতে গিয়ে সংস্কার মানে এটার জন্য আবার বিরাজনীতিকরণ দিকে না যায়, একটা যৌক্তিক সময়ের মধ্যে করা। আমাদের মোহতারাম আমির সেটা বারংবারই বলেন যে 1 থেকে 1.5 বছর এর মধ্যে হলে সেটা হতে পারে। নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাই। আমরা আরও আলোচনা করব, আপনার কাছে আসবো বিরতির পর। আমরা আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা নির্বাচন, রাজনীতি, ভোটের মাঠ এবং দল নিয়ে জানাটা নিয়ে এই নানাবিধ বিষয় নিয়ে আসলে কথা বলছি। আমরা আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রে কথা বলছি ভোটের মাঠে দল নিয়ে টানাটানি এবং নির্বাচনের সমসাময়িক বিষয় নিয়ে। আমরা 3 জন অতিথি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই, শেখ ফজলুল করিম মারুফ রয়েছেন, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইসলামী আন্দোলন, সাথে রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি। স্বাগত জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম। আমরা ডান দিক থেকেই আসি, একেবারে সময় যেহেতু স্বল্পতা রয়েছে একটু সুনির্দিষ্ট করে জানতে চাইব। শেখ ফজলুল করিম মারুফ, যে বিষয়টিতে আসলে আপনাকে আমার থামিয়ে দিতে হলো যেহেতু সময় স্বল্পতা ছিল, বিরতিতে গেলাম, সব মিলিয়ে ইসলামী দলের অবস্থান এবং জাতীয় ঐক্যের বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে আমরা আসলে রাজনীতির মাঠে কতটুকু ঐক্য ধরে রাখতে পারছি, সেটা নিয়ে যদি একটু বলতেন। সংক্ষেপেই বলি, ইসলামী পন্থীরা বা ইসলামপন্থীরা রাজনীতি করে হলো সাম্য, মানবিক মান, সামাজিক ন্যায় বিচার, এটা চলতি ভাষায় বললে। আর আমাদের পরিভাষায় বললে আদালত, ইনসাফ রক্ষা করার জন্য আমরা রাজনীতিটা করি। এখন এই রাজনীতি করার ক্ষেত্রে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিপক্ষ নাই, এটা একটু বোঝা কঠিন। আমরা একটা সুফিবাই ধারার থেকে উঠে আসছি, আমরা সবাইকে মাদহু মনে করি, মানে যাকে দাওয়াত দেওয়া হয়। আর দাওয়াতের ক্ষেত্রে মূল উসুল হলো, নীতি হলো, যাকে আমি দাওয়াত দিব তার সামনে আমি এমনভাবে উপস্থাপিত হতে পারি না যে আমাকে শত্রু মনে করে, আমাকে ভয় পায়, খারাপ মনে করে। ফলে সবসময় আমরা একটা মায়া, প্রেম, ভালোবাসা দিয়ে আমরা সামনে অগ্রসর হই। আমরা এই অঞ্চলে কুফুরকে উৎখাত করছি, কুফুরকে হত্যা করে না, বরং কুফুরকে ইসলামে ডাইভার্ট করে। তো এই নীতিতে আমরা চলি। ফলে রাজনীতিতে আমাদের কোনো প্রতিপক্ষ নাই, সবাই আমাদের সহযোগী, কোনো কোনো ক্ষেত্রে প্রতিযোগী হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2001 সাল থেকে জোট মহাজোটের বাইরে ছিল, আর অনেকগুলো বাস্তব কারণ। তারপর একটা কারণ এটাও ছিল যে আমাদের দল আমরা ওইভাবে মানে এমনভাবে মজবুত করতে পারি নাই যেখানে জোট মহাজোট থেকে আমরা দলীয় স্বার্থ, ইসলামের স্বার্থ, দেশের স্বার্থ আমরা রক্ষা করতে শক্তভাবে আক্রমণ করতে পারবো।
এখন আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আছে। আর একটা বিষয় হলো যে বাংলাদেশের নির্বাচনগুলো কিন্তু যথার্থ হয় নাই। এবার একটা আমরা আশা দেখছি যে এবারে নির্বাচনটা যথার্থ হবে, মানে মানুষের ভোটের প্রতিফলনটা হবে। তাই যদি হয় তাহলে বাংলাদেশের সকল ইসলামপন্থীদের ভোটটা কত, মানে মুসলমানদের কত অংশ ইসলামপন্থীদেরকে ভালোবাসছে সেটার একটা জরিপ হওয়া চাই। সেই ধারণা থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বারংবার বলে আসছেন যে আমরা অন্তত প্রত্যেকটা আসনে একটা ইসলামপন্থীদের বাক্স রাখা জন্য তারা চেষ্টা করছে। সেজন্য আমার সবার সাথে আলোচনা হচ্ছে, ইসলামপন্থীদের সাথে দেখছেন যে জামাতের আমিরের সাথে ঘনিষ্ঠ আলোচনা হয়েছে। কিন্তু এখানে আবার এটাও মনে রাখা দরকার যে আমরা বিএনপিকে বা অন্য দলগুলোকে বাদ দিয়ে দিচ্ছি না। যদি সম্ভব হয় তাহলে আগামী বাংলাদেশের রাজনীতি আমরা এভাবে করতে চাই যে অন্য দলগুলোকে সাথে নিয়ে পরস্পর সহযোগী হয়ে একটা জাতীয় সরকার হয়ে উঠুক। এটা আমাদের দাবি অনেক আগে থেকে ছিল, বিএনপিও ছিল। বিএনপি সেটা বলে নির্বাচনের পরে, আমরা সেটা বলি আরও আগের থেকে। আমরা আরেকটা কথা এই নির্বাচনকে কেন্দ্র করে বলে থাকি, সেটা হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিটা সারা সবাই একমত হবে নিশ্চয়ই যে বাংলাদেশে বর্তমানে 60 থেকে 60% মানুষের ভোট প্রতিবার পচা যায় এই বর্তমান সিস্টেমের কারণে। মানুষের ভোট পচা যাবে এটার থেকে উদ্ধারের জন্য, যাতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতামতের প্রতিফলন ঘটে, সেই চিন্তা থেকে আমরা পিআর পদ্ধতির কথা বলি। সেটা যদি হয় তাহলে একেবারে একজন মানুষেরও ভোটের প্রতিফলন রাষ্ট্র পরিচালনা হবে। সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আর সবার সাথে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত বাংলাদেশ গড়ার চেষ্টা আমরা করে যাচ্ছি। নিশ্চয়ই আমরাও সেটি চাই যে ঐক্যটা আসলে বজায় থাকুক। রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, আপনার কাছে যেটি জানতে চাইবো, শেষ পর্যন্ত ভোটের মাঠ, দল নিয়ে টানাটান, এই বিষয়গুলো আরও হয়তো আমরা পরে জানতে পারবো যখন তফসিল ঘোষণা করা হবে। আমরা একটু যে আকাঙ্ক্ষার জায়গাটা আসলে তৈরি হয়েছে সেই জায়গাটায় যদি আসি, যে আমার যদি সিস্টেম বদলে না যায়, আমার যদি সংস্কার না হয়, আমার একটি নির্বাচন, আমরা বারবার বলছি যে মানুষকে সংকট থেকে মুক্তি দিয়ে দিবে, আদৌ কি মনে করেন যে আমরা মুক্ত হয়ে যাব সেই মুক্তির পথে? আসলে মুক্তিটি 6 মাস ডিসেম্বরে করি আর জানুয়ারিতে করি, বড় জোর আমরা কতদূর যেতে পারবো? জুন পর্যন্ত যেতে পারবো। সরকার তো মুক্তির জন্য লড়াই আমাদের চলতেই থাকবে, হ্যাঁ, কিন্তু মুক্তির জন্য পদক্ষেপটা ইতিবাচক হচ্ছে কিনা সেটা একটু আমাদের দেখতে হবে। পদক্ষেপটা ইতিবাচকের জন্য বলতে চাই, এমন আইনটা কি তৈরি হবে যাতে শ্রমিকদের স্বার্থটা রক্ষিত হবে, কৃষকদের স্বার্থটা রক্ষিত হবে, শিক্ষার্থীদের স্বার্থটা রক্ষিত হবে, নিচের স্তরের মানুষের স্বার্থ। হ্যাঁ, যাদের শ্রমের উপর, নিচের স্তর মানে যার উপর সবচেয়ে বেশি ভরটা থাকে। একটা খেয়াল রাখুন, নিচের মানুষ মানে তার উপর সবচেয়ে ভরটা থাকে। যেমন বিল্ডিং এর নিচের উপরেই তো সবচেয়ে বেশি ভরটা থাকে, আমাদের শ্রমিকের উপরে সবচেয়ে ভর, কৃষকের উপর সবচেয়ে, তারা উৎপাদন করে, উপরের স্তরের মানুষরা ভোগ করে। এইটাকে কিভাবে আমরা বৈষম্য থেকে মুক্তি পেতে পারি? সেই ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, নারী পুরুষের ক্ষেত্রে বৈষম্য, ধর্মীয় ক্ষেত্রে বৈষম্য, মজুরির ক্ষেত্রে বৈষম্য এবং অধিকারের ক্ষেত্রে বৈষম্য, এই বৈষম্যের বেদনা থেকে তো মানুষ বারবার আন্দোলনে আসে যে আমি বেদনা থেকে মুক্তি পেতে চাই। এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে একটা পথ রচনা হোক। 2, নির্বাচনটা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য হলে হবে কি, নির্বাচন আমি হেরে গিয়েও আমি বুঝবো যে আমি কেন ভোটটা পাই নাই। আর যে জিতবে সে যেন এটা মনে করে যে যাদের ভোট আমি নিয়েছি তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। ফলে এই দায়িত্বর বোধটা যেন তৈরি হয়, জবাবদিহিতার জায়গাটা যেন তৈরি হয়, এই জন্য একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জায়গা দরকার। এই ক্ষেত্রে টাকার শক্তি, পেশি শক্তি, প্রশাসনের শক্তি এবং কখনো কখনো যদি বলি যে বিভাজনের শক্তি 2 রকমের আছে, একটা ধর্মীয় বিভাজনের শক্তি আছে, একটা আঞ্চলিক বিভাজনের শক্তি আছে। এই বিভাজনের শক্তিগুলো যেন কাজ না করে। এই ক্ষেত্রে যেন মনে করি যে হ্যাঁ, আমরা শ্রমিকের মজুরি নিয়ে কি ভাবছি, কৃষকের ফসলের দাম নিয়ে কি ভাবছি, শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কি ভাবছি, সবচেয়ে বড় কথা মানবিক মর্যাদার কথা, যেটা মারুফ সাহেবও বললেন যে আমরা যে মানুষের মর্যাদার প্রশ্নটা, যেটা হ্যাঁ একটা সাম্যের প্রশ্নটা, সেই কথাটা আমরা কিভাবে দেখছি সেটা আমরা দেখতে চাই আন্দোলনের মধ্য দিয়ে। নির্বাচনে তার একটা যেন যাচাই হয় যে মানুষের জনমতটা কিভাবে মূল্যায়িত হয়। জি, রাজনৈতিক দলগুলোর একটা মানে একেবারেই সংক্ষেপে বলবেন যে রাজনৈতিক দলগুলো এই যে সংস্কার কমিশন যে বিভিন্ন প্রস্তাবগুলো পেশ করেছে, মোটে মনে করেন কিনা যে কেউ মনে করেন যে আমরা বোধহয় 24-এর আরেকটি ব্যর্থ আন্দোলন হতে যাচ্ছে, আমাদের ওই যে জেলাও সেই কদুর মতো, যে আবার বোধহয় একটা নির্বাচিত সরকাররা দ্রুত আসতেছেন, তারা আবার আগের মতো দেশটা চালাবেন, আমরা সেই প্রস্তাবগুলোকে আদৌ তারা বাস্তবায়ন করবেন কিনা সেটির গ্যারান্টিটা কোথায়? গ্যারান্টি মানুষ আসলে সেটাই, বা মানুষ সেই জায়গাটাই আশাবাদী যে হবেন, তারা তো বারবার ভুলুণ্ঠিত হয়েছেন, বারবার ভুলুণ্ঠিত হয়েও আবার কিন্তু মানুষ আবার পতাকাটা তুলে ধরে অতীতের আন্দোলন থেকে। যেমন ধরুন এবার যে আন্দোলনে কেন বৈষম্য বিরোধী কথাটা যুক্ত হলো, তার মানে মানুষ দেখেছে 53 বছর ধরে কিভাবে বৈষম্যটা বেড়েছে। ফলে একটা বেদনা কিন্তু আর একটা সংগ্রামের পথ রচনা করে।
সেই দিক থেকে আমরা মনে করি যে এবারের এই আন্দোলন কিন্তু বহুদিন পর্যন্ত আমাদেরকে মানে পিছন থেকে তাড়া করবে, যে আগের মতো করে দেশ পরিচালনা করলে ফলাফল এই হয়, শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়, এই বিষয়গুলো মোকাবেলা করতে হবে। আবার জনগণের প্রতি এই দায়টা, যে এত রক্ত দিয়ে আমরা যে মানে ব্যবস্থাটা পাল্টানোর চেষ্টা করলাম, আমরা কি আমাদের দায়িত্বটা ভুলে যাব? আমরা কি সংগ্রামের পথটা ছেড়ে দেব? ফলে শাসক যারা আসবে তারা যেমন দায়বদ্ধ থাকবে, সবচেয়ে বেশি দায় থাকবে জনগণের, যে জনগণ লড়াই করেছিল তারা যেন লড়াইয়ের মাঠটা না ছাড়ে। জি, অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আমরা শেষ মন্তব্য নিব শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি। একই বিষয়, আমরা জোট ভোটের কথা বলছিলাম, কিন্তু মোটা দাগে তো আমরা একটা সুশাসন চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, সেটি তো আমাদের কামনা। আমরা দুটো উদ্দেশ্য ছিল, মানে যদি বলি যে এই জুলাই অভ্যুত্থানের একটা হচ্ছে ফ্যাসিস্টের পতন, একটা গণতন্ত্রের উত্তরণ। সেই গণতন্ত্রের উত্তরণ রাজনৈতিক দলগুলো মনে করেন কিনা, সেটি ঐক্যের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে, নির্বাচন তো নিশ্চয়ই ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, বা একেবারে শেষ যদি বলি জুনের মধ্যে হবে, হয়েই যাবে, সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়নের জন্য আসলে আমাদের করণীয়, এবং সেটি আমরা কতটুকু করতে পারবো এবং জনগণের প্রত্যাশা পূরণে। না, দেখুন, বিগত 15 বছর স্বৈরশাসক দেশ পরিচালনা করে দেশটাকে যে অবস্থায় নিয়ে গেছে এবং আপনার যেভাবে পালিয়ে গেছে, এবং আপনার সমস্ত মানে তাদের 15 বছরের আপনার সেই মজবুত ঘরটা তাসের ঘরের মতো খানখান হয়ে ভেঙে গেছে, সেটাতে একটা রাজনৈতিক মনোজগতে রাজনীতিবিদদের সংস্কার হয়ে গেছে, আমাদের মধ্যেও সংস্কার হয়ে গেছে। এবং আমরা আশা করি শেখ হাসিনার মতো দুঃস্বপ্ন এবং দুঃশাসনের বাংলাদেশ আর কখনোই হবে না। সুশাসন প্রতিষ্ঠা করা এবং আপনার জবাবদিহি একটা সরকার প্রতিষ্ঠা হবে। এখন এখানে আপনার যে বড়, এখন তো আওয়ামী লীগ তো মাঠের মধ্যে নেই, এবং আওয়ামী লীগ আধুনিক নির্বাচন করতে পারবে কিনা সেই ব্যাপারে আমরা সন্দিহান, এবং সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগ রাজনৈতিক ইলেকশন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে সেই সুযোগটা হয়তো ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো নিতে চাচ্ছে। এখন ইসলামপন্থী, আমরা তো ইসলামের বাইরে না, আমরা তো প্র্যাকটিসিং মুসলমান, এবং এখানে আমাদের সামনে একটা ভোটের বাক্স মানে করবে, তাহলে তো আমরা মুসলমান হিসেবে এখানে ভোট দেওয়ার দায়িত্ব, এটা বাস্তবে অলিক কল্পনা ছাড়া কিছু না। বাংলাদেশের আপনার ধর্মীয় যারা রাজনীতি করে তাদের বিভাজনটা এত বেশি, ওয়াহাবি, সুন্নি, সালাফি, তারপরে আপনার তবলিগ ইত্যাদি এত বেশি। আমরা যখন ইউটিউবে দেখি একজন এক হুজুর আরেক হুজুরকে তুই তোকারি করে যেভাবে কথাবার্তা বলে, সেক্ষেত্রে তাদের যে ঐক্যটা, এটা একটা মানে স্বপ্নের কল্পনা। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের ধরুন একটা গ্রামের বাড়িতে আগে আমরা একটা মসজিদে গিয়ে নামাজ পড়তাম, এখন গিয়ে দেখি যে অন্তত এক গ্রামের আমাদের বাড়িতে হয়তো 50 জন লোক 4টা মসজিদে যায়, কারণ এক এক ইমাম সাহেবের এক এক রকম তরিকা, এটা বিভক্ত হয়ে গেছে। এটা আর কখনো জোড়া লাগবে না, জোড়া লাগবে না। আর একটা কথা যেটা যে মানে ছাত্রদের মানে রাজনৈতিক দল, ছাত্র রাজনৈতিক দল করবে কেন? ছাত্ররা তো লেখাপড়া করবে, ছাত্ররা মানে রাজনৈতিক দল করার অর্থ হলো যে, আমি যেটা আশঙ্কা করছি যে একটা প্রজন্ম এই আন্দোলনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু একটা প্রজন্ম সম্ভবত আমরা ধ্বংসের মুখোমুখি করে দিচ্ছি। আমরা ভোটারদের বয়স কমিয়ে দিচ্ছি, না, তারা তাদের শিক্ষা জীবন শেষ করার পরে তারা তাদের রাজনৈতিক দল করুক। রাজনৈতিক দল তো অবশ্যই করতে পারে, বাংলাদেশে শতফুল তো ফুটতে পারে, রাজনৈতিক দল করে নির্বাচন করতে পারে, কিন্তু আপনারা যেভাবে বলতেন যে ছাত্রদের রাজনৈতিক দল, সেখানে আমাদের আপত্তি আছে। রাজনৈতিক দল তো একটা নাগরিক হিসাবে, বা একজন যিনি আপনার একটা প্রার্থী হতে পারবেন তার বয়স 25 বছর, 25 বছরের পরেই তো সাধারণত ছাত্রদের ছাত্র সংগঠন থাকে, যুবদের যুব সংগঠন থাকে, কিন্তু সেই ব্যাপারগুলো আছে। তো এখানে আপনার এই ধরনের আমরা তো অবশ্যই শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই, কিন্তু আপনার আবার ছাত্ররা রাজনীতি করতে গিয়ে আপনার সরকারকে বিতর্কিত করে ফেলা, অথবা নির্বাচন, যেমন সংস্কারের কথা বলি, আপনার সমান আমি বলতে চাই যে সংস্কার আসলে সরকার গত 6 মাসে কিছুই কোনো সংস্কার করতে পারেনি, ভবিষ্যতে কোনো সংস্কার করতে পারবে না। সংস্কার রাজনৈতিক দলগুলো করবে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে শুধুমাত্র নির্বাচনটাকে সুস্থ করার জন্য যে কয়টা সংস্কারের দরকার, সেই অন্তত আল্লাহর রাস্তায় সেই সংস্কারটা অতি দ্রুত নির্বাচনটা দিয়ে দেন। ধন্যবাদ জানাই শাহাদাত হোসেন সেলিম, রাজিকুজ্জামান রতন এবং শেখ ফজলুল করিম মারুফ, আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরা যদিও দেখেছি ইতিপূর্বে ছাত্ররা আসলে সব আন্দোলনের সামনে থেকেছেন, তারা শেষ পর্যন্ত আন্দোলনগুলো ব্যর্থ হয়েছে, রাজনৈতিক দলগুলোই শেষ পর্যন্ত সফল হতে দেননি। এবার আমরা আশা করব সেটি হবে না, আমরা আশাবাদী থাকতে চাই। আজকের আড়াইসিল স্টিল জনতন্ত্র গণতন্ত্র দর্শক আমরা শেষ করছি এখানে। আগামীকাল আবার নতুন অতিথি নিয়ে দেখা হবে। সবাইকে শুভরাত্রি।